আমরা ক্লাস 11 WBCHSর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর যে ইংলিশ বি তার সমস্ত টেক্সচুয়াল অ্যানালিসিস এমসিকিউ আলোচনা করার পরে অলরেডি এমসিকিউ সাজেশনের ক্লাস শুরু করে দিয়েছি এবং সেই এমসিকিউ যে সাজেশন সেই সাজেশনের আমরা আজ যে ক্লাসটা করব সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাসটা হবে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই টেক্সটার উপরে যে সকল কোয়েশ্চেন্সগুলো যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো সাজেশন হিসাবে আমরা তুলে ধরব সেই কোয়েশ্চেন্সগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো ওয়েলকাম টু ইংলিশ এডুকেশন চ্যানেল and today's class is on MCQ suggestion from Composed upon Westminster Bridge written by William Wordsworth। কিন্তু ক্লাস শুরু করার আগে আমি যে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা পিডিএফ অর্থাৎ আমাদের এই সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং আমাদের যে ফেসবুক পেজ ইংলিশ এডিশন সেখানেও তোমরা এর পিডিএফ পেয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ক্ষেত্রে যে সকল এমসিকিউ সাজেশনসগুলো আমি এইখানে আলোচনাতে নিয়ে আসবো সাজেশন হিসাবে সেইগুলো একটার পর একটা আলোচনা করছি এবং তোমরা পিডিএফটা ডাউনলোড করার পরে সেটা প্রিন্ট বার করানোর পরে বা সেটা ফলো করে কোয়েশ্চেন আনসারগুলো মিলিয়ে নাও এবং তোমাদের কোয়েশ্চেন্স আনসার্স প্রিপারেশনটা কমপ্লিট করো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। যেমন ফার্স্ট যে কোয়েশ্চেনটা যেটা আমি এখানে বলেছি সেটা হলো দ্য পোয়েট ওয়ার্ডসওয়ার্থ থ্যাঙ্কস গড আউট অফ ফিয়ার, ডিপ্রেশন, অ্যাঙ্গার, গ্র্যাটিটিউড, জয় অ্যান্ড ওয়ান্ডার। আমরা এই চারটি অপশনে দেখো এখানে বলেছে ডিয়ার গড, এই যে গডকে তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে রেসপেক্টের সঙ্গে তিনি গডকে অ্যাড্রেস করছেন। সুতরাং আমরা এখানে ফিয়ার বলতে পারবো না, ডিপ্রেশন বলতে পারবো না, অ্যাঙ্গারও বলতে পারবো না, আমরা যেটা বলবো সেটা হচ্ছে গ্র্যাটিটিউড, জয় অ্যান্ড ওয়ান্ডার। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা, জয় মানে আনন্দ এবং ওয়ান্ডার আশ্চর্যের সঙ্গে তিনি গডকে কি করছেন ধন্যবাদ জানাচ্ছেন। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ দ্য ভেরি হাউসেস অফ দ্য সিটি লন্ডন, এই যে লন্ডন সিটির যে বাড়িগুলো লুক জাইজ্যান্টিক, লুক লাইক হট, সিম অ্যাসলিপ, লুক বিউটিফুল। পোয়েমের যে সেন্টেন্স এটা বলছে যে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, দেখো সমস্ত বাড়িগুলো ঘুমন্ত বলে মনে হচ্ছে, অর্থাৎ সিম অ্যাসলিপ অপশন সি বা অপশন 3 ইজ দ্য রাইট আনসার। এর পরের কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ফ্রেজ দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ যে বাড়িগুলো ঘুমন্ত বলে মনে হচ্ছে মিনস এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দ্যাট দ্য হাউসেস লুক টায়ার্ড, বাড়িগুলো ক্লান্ত হয়ে গেছে। পিপল ইনসাইড দ্য হাউস আর অ্যাসলিপ, মানুষ যারা এই বাড়িগুলোতে বাস করে তারা ঘুমন্ত আছে। দ্য হাউসেস আর লার্জার, বাড়িগুলো অনেক বড়। দ্য হাউসেস দেমসেলভস আর অ্যাসলিপ, বাড়িগুলোই ঘুমিয়ে আছে। বাড়িগুলো ঘুমোয় না, ঘুমোয় কারা? বাড়িতে যারা বাস করছে সেই সকল মানুষেরা। অর্থাৎ কবি বলতে চাইছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ কথাটার অর্থ হলো যে সকল মানুষগুলো এই বাড়িতে বাস করে তারা ঘুমিয়ে আছে, অর্থাৎ পিপল ইনসাইড দ্য হাউস আর অ্যাসলিপ, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দ্য মাইটি হার্ট, দেখো কবিতার যে লাইন সেখানে বলেছে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এখানে যে মাইটি হার্ট কথাটা বলা হয়েছে অ্যাকচুয়ালি দ্য পোয়েট ইজ রেফারিং টু দ্য সিটি অফ লন্ডন, কবি সিটি অফ লন্ডনকে বোঝাচ্ছেন, ইংল্যান্ড নয়।
প্যাসিফিক ওশেন নয়, রিভার টেমস নয়, মাইটি হার্ট বলতে লন্ডন সিটিকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ভেরি হাউসেস, যে বাড়িগুলোর কথা বলা হয়েছিল সেই বাড়িগুলো সিম ডেড, মৃত, লস্ট, স্পেলবাউন্ড, অ্যাসলিপ। আমরা পেয়েছিলাম, দেখো, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, তাই না? অর্থাৎ অপশন 4 ইজ দ্য রাইট আনসার, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এই কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। যেমন কোয়েশ্চেন নাম্বার 6-এ আমি যে কোয়েশ্চেনটা তোমাদেরকে দিয়েছি, দ্য পোয়েট, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন? দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য রিভার টেমস, কবি রিভার টেমসকে পার্সনিফাই করছেন কি হিসাবে? অ্যাজ এ ওমেন, অ্যাজ এ ফেমিনাইন, অ্যাজ এ নিউটার থিং, অ্যাজ এ ম্যাসকুলাইন। তোমরা অবাক হবে যে রিভার টেমস সেটাকে পার্সনিফাই করা হয়েছে, সেটা কি হিসাবে পার্সনিফাই করা হলো? একজন ওমেন হিসাবে কোথা থেকে উত্তর পাবো? আছে, ক্লু আছে, দেখো বলা আছে, নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। বলো তো কোথায় উত্তরটা আছে? উত্তরটা আছে এই ওয়ার্ডটার মধ্যে, দেখো, হিজ। হিজ মানে কি? হিজ কাকে বলা হয়? ম্যাসকুলাইন সেন্সকে বলা হয়, অর্থাৎ একজন পুরুষ মানুষকে হিজ বলা হয়। সুতরাং অপশন ডি, ম্যাসকুলাইন সেন্সে রিভার টেমসকে ব্যবহার করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ বিকজ, কেন কেন এই বাড়িগুলো ঘুমন্ত দেখাচ্ছে? ইট ইজ হলিডে, এটা কি ছুটির দিন? ইট বিং মিডনাইট, মেন আর স্লিপিং, মাঝরাত্রি যে মানুষ ঘুমোচ্ছে। ইট বিং উইন্টার ইভিনিং, শীতকালের সন্ধ্যেবেলা বলে মেন আর অ্যাট রেস্ট বাই দ্য হাউসহোল্ড ফায়ার, হাউসহোল্ড ফায়ারের পাশে মানুষ ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। না ইট বিং আর্লি মর্নিং, এটা সকালবেলার, তাড়াতাড়ি সকালবেলা, মানে খুব আর্লি মর্নিং, যে ইউজুয়াল বিজনেস ইজ ইয়েট টু স্টার্ট, সাধারণ কাজ এখনো হতে বাকি আছে। এইটা হচ্ছে সঠিক উত্তর। কারণ এখনো বাড়ির যে মানুষগুলো যারা ঘুমোচ্ছে তাদের কাজ শুরু হতে এখনো বাকি আছে। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন যাই, দ্য অবজেক্টস, যে বস্তুগুলো দ্যাট সান ইলুমিনেটস, সূর্য যেগুলোকে ইলুমিনেট করছে, প্রকাশিত করছে, ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম স্প্লেন্ডার, ফার্স্ট লাইট অফ দ্য সান, কোন জিনিসগুলোকে ইলুমিনেট করে, আলোকিত করে? শিপস, টাওয়ার্স, টেম্পলস, ভ্যালি, রক, হিল, টাওয়ার্স, টেম্পলস, ডোমস, থিয়েটার, না নান অফ দিস। দেখো সেন্টেন্স বলেছে, কবিতার সেন্টেন্সে আছে, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এই সেন্টেন্সটা থেকে উত্তর লেখা যাবে না। কেন যাবে না? কারণ এখানে বলেছে ইন ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম সূর্যের আলো। আমি কবিতার অ্যানালিসিসে বলেছিলাম যে ফার্স্ট স্প্লেন্ডার অফ দ্য সান, সূর্যের প্রথম আলোটা পড়ছে কোথায়? অন দ্য ভ্যালি, রক অ্যান্ড হিল। কবিতার সেন্টেন্স আছে, দেখো এখানে তোলা নেই, হেল্প বক্সে আমার একটু উল্টো সেন্টেন্স লেখা হয়ে গেছে, সরি ফর দ্য মিস্টেক। ফার্স্ট স্প্লেন্ডারটা, কবি যে ফার্স্ট স্প্লেন্ডারের কথা বলেছেন সেটাতে দেখো বলা আছে ভ্যালি, রক অ্যান্ড হিল, এর উপরে সূর্যের প্রথম আলোটা পড়ে এবং এর সৌন্দর্যটার কথা বলা হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন যাব, কোয়েশ্চেন নাম্বার 9, দ্য পোয়েট নেভার স, কবি কখনোই দেখেননি, অর ফেল্ট, কি দেখেননি? ডিলাইট সো ডিপ, কাম সো ডিপ, such a great splendor, না such profound pleasure। Poetic lines বলছে, it is first splendor, valley, rock and hill, never so I never felt a come so deep। এই যে come so deep, this is the right answer, option B। এই উত্তরগুলো জানতে গেলে, এই উত্তরগুলো করতে গেলে রীতিমতো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং আমাদের যে ক্লাসগুলো সেটা তোমাদেরকে সেটাই করিয়ে দেবে। ক্লাসগুলো রিপিটেডলি দেখো, তোমাদের উত্তর করাটা একেবারে সময়ের অপেক্ষা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 10, দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। তো এখানে যে রিভার বলেছে, যে নদীর কথা বলা হয়েছে, সেই নদীটা রেফার টু হিয়ার ইজ, কোন নদীর কথা বলা হয়েছে? দ্য টেমস, দ্য এলেন, দ্য আর্থ, না দ্য সিভার্ন? এখন এখানে যে নদীর কথা বলা হয়েছে সেই নদীটা হচ্ছে টেমস নদী। কারণ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে, যে ওয়েস্টমিনস্টার ব্রিজের কথা বলা আছে সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের, ওই ব্রিজটা টেমস নদীর উপরেই অবস্থিত।
ওকে, সুতরাং দ্য টেমস ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? এর পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। কেন? বিকজ, কেন কেন নদী তার আপন বেগে নিজের মতো করে নিজের মিষ্টি ইচ্ছায় বয়ে যাচ্ছে? কারণ দ্য বোটস অ্যান্ড শিপস হ্যাভ নট ইয়েট স্টার্টেড মুভিং, কারণ বোটস এবং শিপস এখনো মুভ করতে শুরু করেনি। না দেয়ার ইজ এ হাই টাইড, খুব জোয়ার তৈরি হয়েছে। দেয়ার ইজ নো অ্যাকোয়াটিক প্ল্যান্ট ইন রিভার, নদীতে সেরকম কোনো অ্যাকোয়াটিক প্ল্যান্ট নেই। না মেন আর নট ফিশিং, মানুষ ফিশিং করছে না। আসলে নদীটা এখন খালি, এমটি। দ্য বোটস অ্যান্ড শিপস হ্যাভ নট স্টার্টেড মুভিং, এখনো বোটস এবং শিপসগুলো তারা তাদের স্বাভাবিক যে কাজকর্ম, স্বাভাবিক যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা শুরু করেনি। ওকে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12, দ্য এক্সপ্রেশন নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এইটা দ্য সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ইজ, কবি কি গ্রেটলি শকড, কবি খুব দারুণ শকড হয়েছেন এটা বোঝাচ্ছে। এক্সট্রিমলি স্যাড, খুব দুঃখ পেয়েছেন। ওয়ান্ডারস্ট্রাক, আশ্চর্য দ্বারা আকৃষ্ট হয়েছেন, মানে প্রভাবিত করেছে। না অ্যানয়েড, যথেষ্ট বিরক্ত হয়েছে। যে বলছে কখনোই আমি দেখিনি, নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এটা শকড না, এক্সট্রিম শকড আমি বলবো না, এক্সট্রিমলি স্যাড বলবো না, আমি বলবো ওয়ান্ডারস্ট্রাক, দারুণ মানে সারপ্রাইজড হয়েছেন, আশ্চর্য হয়েছেন। ওয়ান্ডারস্ট্রাক ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Question number 13, the river glideth at his own sweet will. Here own sweet will refers to, নিজের মিষ্টি ইচ্ছে বলতে কি বোঝানো হয়েছে? ফোর্সফুলি, জোর করে, হারিডলি, তাড়াতাড়ি করে, ভায়োলেন্টলি মানে হিংসাত্মকভাবে, না ইন এ লিজারলি ওয়ে, অলসভাবে। রাইট আনসার ইজ ইন এ লিজারলি ওয়ে, অলসভাবে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, মানে নিজের ইচ্ছায় নদী যখন বয়ে যায়, মানে দ্য রিভার ইজ গ্লাইডিং ইন এ লিজারলি ওয়ে, অলসভাবে নদী এগিয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, এভরিথিং ইন দ্য সিটি অফ লন্ডন, সিটি অফ লন্ডনের প্রত্যেকটা জিনিস লুকস ব্রাইট, যথেষ্ট উজ্জ্বল দেখাচ্ছে। ডিউ টু, কিসের জন্য? ব্লেজিং ফায়ার, স্নো, স্মোক না স্মোকলেস এয়ার। কবি বলেছেন যে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই যে বাতাসটা, সেই শহরের যে বাতাস, সেটা এখনো স্মোকলেস। দ্যাটস ওয়াই এভরিথিং ইন দ্য সিটি লুকস ব্রাইট, উজ্জ্বল দেখাচ্ছে। সো স্মোকলেস এয়ার ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, the beauty of London city in the morning is described as, লন্ডন সিটির যে সৌন্দর্য সেটাকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে? সাইলেন্ট অ্যান্ড লোনলি, লোনলি অ্যান্ড ফগি, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, স্মোকি অ্যান্ড সাউন্ডলেস। কবিতার লাইন মনে রাখতে হবে। কবিতার লাইনে দেখো বলা আছে, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। অর্থাৎ সাইলেন্ট, এই দুটোই তো এখানে লন্ডন শহরের সৌন্দর্যের চাবিকাঠি। দ্য কি টু দ্য বিউটি অফ লন্ডন is silent and bare. Silent and bare are the two things that keep up the beauty of London. সুতরাং silent and bare is the right answer. Option C. Okay. Next question যাব, question number 16, the atmosphere of the city at dawn, ভোরবেলায় যে অ্যাটমসফিয়ারটা, যে আবহাওয়াটা, সেটা কেমন? সাইলেন্ট অ্যান্ড ফগি, নীরব এবং কুয়াশাচ্ছন্ন। গ্লুমি অ্যান্ড নাইস, যথেষ্ট কঠোর এবং সুন্দর। সাইলেন্ট অ্যান্ড বেয়ার না ফুল অফ পলিউশন। সেই একই কথা যেটা একটু আগে আমরা পেলাম, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, মানে সাইলেন্ট অ্যান্ড বেয়ার অ্যাটমসফিয়ার ইজ রেফার্ড টু হিয়ার। সাইলেন্ট ফগি নয়, গ্লুমি নাইস নয়, ফুল অফ পলিউশন নয়। মর্নিং বিউটি অফ দ্য লন্ডন ইজ ইন সাইলেন্স অ্যান্ড বেয়ার। ওকে, সাইলেন্ট অ্যান্ড বেয়ার আর দ্য টু থিংস that keep up the atmosphere of the London serene or calm or quiet or beautiful. Next question, question number 17. 17 এ কোশ্চেনে আমরা বলেছি তোমাদেরকে, দেখো যে এভরিথিং ইন লন্ডন সিটি, লন্ডন শহরে প্রত্যেকটা জিনিস লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, উজ্জ্বল এবং চকচকে। ডিউ টু, কিসের জন্য? ফগি ওয়েদার, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য। রেনি ওয়েদার, বৃষ্টির আবহাওয়ার জন্য। সানি ওয়েদার, সূর্যালোকিত ওয়েদারের জন্য। না স্মোকলেস এয়ার, রাইট আনসার ইজ স্মোকলেস এয়ার, কারণ কবিতার লাইন বলছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার।
মানে যেহেতু বাতাসটা এখনো স্মোকলেস আছে, দ্যাটস ওয়াই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, 18 কোয়েশ্চেন নাম্বার 18, দিস সিটি নাও ডোথ দ্য সিটি রেফার টু হিয়ার। এখানে কোন সিটির কথা বলা হয়েছে? আমরা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়ছি, কোন সিটির কথা বলা হবে? সিটি অফ লন্ডন। সো আমি আর বাকি অপশন দেখবই না, একেবারে অপশন বি তে চলে যাব, লন্ডন ইজ দ্য রাইট আনসার। Next question, question number 19. In his first splendor, in his মানে কার? sun's first splendor, সূর্যের প্রথম সূর্যালোক, স্প্লেন্ডারের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে here splendor refers to, splendor বলতে কি বোঝানো হয়েছে? splendor refers to the glory of, কিসের গ্লোরি? দ্য সিটি, দ্য রিভার, দ্য স্কাই না রাইজিং সান? আমি বললাম যে স্প্লেন্ডার অফ দ্য রাইজিং সান, রাইজিং সানের, যেহেতু কবিতার লাইন বলছে, দেখো না কবিতার লাইনে বলেছে নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক এন্ড হিল। তাহলে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? সানকে বোঝানো হয়েছে। সো দ্য রাইজিং সান ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20 তে বলেছি নেভার ডিড দ্য সান স্টিপ মোর ডিপলি সুইটলি বিউটিফুলি অ্যামেজিংলি। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, পোয়েটিক লাইন বলছে বিউটিফুলি স্টিপ, অতএব অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি ওভার ভ্যালি, মানে মোর বিউটিফুলি স্টিপ ওভার ভ্যালি রক অ্যান্ড হিল অল অফ দিস। আমি তো বলেছিলাম যে ফার্স্ট স্প্লেন্ডার অফ দ্য সান, যেটা ফার্স্ট স্প্লেন্ডারটা হয়েছিল ভ্যালি রক অ্যান্ড হিলের তিনটের উপর, অর্থাৎ ভ্যালি রক হিল তিনটেই রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার অল অফ দিস। ওকে, 22, a sight so touching, the sight is, কোন দৃশ্যের কথা বলা হয়েছে? the sight of London city visible from the bridge, the sight of Westminster Bridge visible from the east, the sight of Thames from the Westminster Bridge, the sight of sky and sea। বলছে সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এখানে যে সাইটের কথা বলা হয়েছে সেই সাইটটা হচ্ছে সাইট অফ লন্ডন ইন দ্য মর্নিং ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে, ওয়েস্টমিনস্টার ব্রিজের সাইট নয়, টেমসের সাইট নয়, স্কাই সি এর সাইট নয়, দ্য সাইট অফ লন্ডন সিটি ভিজিবল ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, দিস ইজ দ্য রাইট আনসার, দিস ইজ সো টাচিং। ওকে, 23, কোয়েশ্চেন নাম্বার 23, দ্য সিটি নাও ওয়্যার, শহরটা এখন পড়ে আছে, কি পড়ে আছে? বিউটি অফ দ্য মর্নিং, বিউটি অফ লাইট, বিউটি অফ দ্য মর্নিং, দ্য অর্নামেন্ট অফ সানলাইট। A sight so touching in its majesty, this city now doth like a garment wear, right answer is the beauty of the morning। দেখো বলা আছে beauty of the morning, so option C, the beauty of the morning is the right answer। The city now doth wear the beauty of the morning। 24, the beauty of the morning is, এখন মর্নিং এর যে সৌন্দর্যটা সেটা কেমন? calm and quiet, ব্রাইট অ্যান্ড কাম, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সফট অ্যান্ড সুইট। কারণ আমরা অনেকগুলো অপশনস পেলাম এখান থেকে। সাইলেন্ট অ্যান্ড বেয়ারের কথা বলা হয়েছে, এক কথায় চোখ মুছে উত্তর করো সাইলেন্ট অ্যান্ড বেয়ার। বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। 25, লন্ডন সিটি উইয়ার্স, লন্ডন সিটি পরে আছে দ্য গার্মেন্ট অফ ফ্রেশ অ্যাটমসফিয়ার, সাইলেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার, বিউটি অফ আর্লি মর্নিং, নান অফ দিস। A sight so touching in its majesty, this city now doth like a garment wear, the beauty of the morning silent and bare। সুতরাং London city wears the garment of the beauty of the early morning, this is the right answer, option C। কোশ্চেনটা ঘুরিয়ে আমি রিপিট করেছি, এই কোশ্চেনটা ঘুরিয়ে কোশ্চেনটা আসে বলেই আমি সেভাবে দিয়েছি তোমাদের জন্য। এর পরের কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 26 এ বলা আছে the objects that are visible open unto the fields and to the sky are, অর্থাৎ ফিল্ডস এবং স্কাইয়ের কাছে ওপেন হয়ে আছে যে অবজেক্টস গুলোর কথা কবিতাতে বলা আছে, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস, ভ্যালি, রকস এন্ড হিলস, দ্য প্যাডি ফিল্ডস, দ্য ট্রিজ। এখানে স্পষ্ট বলা আছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস লাই ওপেন unto the fields, অর্থাৎ ফার্স্ট অপশন শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, this option A is the right answer। Question number 27,
upon Westminster Bridge, the poet views the city, কবি শহরটাকে দেখছেন in the morning, at noon, early in the evening, at night. এটা আমি এক কথায় লিখবো in the morning because the poet is impressed by the beauty of London in the morning. সকাল বেলায় লন্ডনের সৌন্দর্য তিনি দেখছেন, সেটার দ্বারাই তিনি প্রভাবিত হয়েছেন। ওকে, আমরা পরের প্রশ্নে আসি। 28 Earth has not anything to show more fair. What appears to the poet as the most fair? সবথেকে সুন্দর বলতে কোনটা? রিভার, সিটি, সান, টাওয়ার্স। এটা দেখার দরকারই নেই। অপশন বি, দ্য সিটি ইজ দ্য রাইট আনসার। কোনটা সঠিক উত্তর? সিটি ইজ দ্য রাইট আনসার। সিটি অফ লন্ডন ইজ referred to here. Next question. Question number 29. The person, একজন ব্যক্তি, who passes, যে পাস দিয়ে পেরিয়ে যাচ্ছে without enjoying London, লন্ডনটাকে না এনজয় করে, উপভোগ করে, is busy, dull, romantic, imaginative. এই যে বলছে dull would he be of soul who could pass by, তাহলে সে কি হবে? যে ব্যক্তিটা এই সৌন্দর্য দ্বারা প্রভাবিত হবে না, according to the poet, কবির মতে, he would be dull, সে হবে বোকা, সে হবে insensitive, অনুভূতিহীন। সুতরাং অপশন বি, dull is the right answer. Next 30, question number 30 তে বলেছে the person, যে ব্যক্তিটা, who could pass, যে পেরিয়ে যাবে, would be dull of soul। এটা আমাদের কবিতার লাইন মুখস্থ হয়ে যাওয়ার কথা, যেহেতু বলেছে dull would be of soul, এই যে দেখো dull would be of soul who could pass by, soul, option B is the right answer. নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 31। ডাল would be of soul, এই লাইনটার উপরে ডাল বলতে কি বোঝানো হয়েছে? বোরিং, আনইন্টেলিজেন্ট, ইনসেনসিটিভ না মনোটোনাস? একটু আগে ব্যাখ্যা করতে গিয়ে আমি বলেছিলাম যে এখানে ডাল বলতে বোকা অর্থে ব্যবহার করা হয়নি। কবি বলতে চাইছেন যে পার্সনস হু উড বি ডাল মিনস দ্য পার্সন উড বি ইনসেনসিটিভ, অনুভূতিহীন হবেন, অর্থাৎ ইনসেনসিটিভ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। যিনি অনুভূতিহীন হবেন তাকে বলা হচ্ছে ডাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 32। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কার লেখা? আচ্ছা, কার লেখা বলতে হবে আমাকে। এত টেক্সট অ্যানালিসিস, এত এমসিকিউর পরে যখন সাজেশন দিচ্ছি, তখন এই প্রশ্নটা, ইজি প্রশ্নটা আমি সাজেশনে রেখেছি। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, 33 তে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কি? একটি, দিস ইজ এ সনেট। আমরা অ্যানালিসিসের সময় বলেছিলাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট। আরেকটা কোয়েশ্চেন আমি দিয়েছি, দেখো পরের কোয়েশ্চেনে 34 এ, যে এটা কি ধরনের সনেট। অ্যাকচুয়ালি আমি পড়ানোর সময় বলেছিলাম তোমরা যদি অ্যানালিসিস এখনো পর্যন্ত না দেখো, তাহলে অ্যানালিসিসের যে ক্লাসটা, সেটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে অ্যানালিসিস দেখো। আমি ওখানে সবিস্তারে বর্ণনা করেছি যে এটা হচ্ছে একটা ইটালিয়ান অর পেত্রাকেন সনেট। সুতরাং অপশন বি, composed upon Westminster Bridge is an Italian or Petrarchan sonnet. সুতরাং আমরা মোট 34 কোয়েশ্চেন্স এমসিকিউ কোয়েশ্চেন্স আমরা সাজেশন হিসাবে তোমাদেরকে দিলাম, এবং this is the entire class on suggestion from MCQ suggestion on composed upon Westminster Bridge. আশা করি তোমাদের ক্লাস যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাও। তোমাদের কোনো প্রয়োজন হলে সেটাও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের লাইক আমাদের প্রাপ্য, আমার প্রাপ্য, এটা আমি মনে করি। সুতরাং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। That's all for today. See you in our next class. Thank you very much.